জীবনটা জানেন তো খুব সুন্দর। জীবন যুদ্ধ তো লেগেই থাকে, অনেক সময় আমরা বলি যে আর ভালো লাগছে না, কিন্তু সত্যি কথা বলতে গেলে সেই যুদ্ধ জয়ের মজাটাই কিন্তু আলাদা। যখন অনেক কষ্ট করে মানে এত মানে কোনো প্রবলেমে যদি আপনারা যেতে থাকেন দীর্ঘদিন, তারপর যদি সেটা ফেস করার পর সেটাকে জয় করেন না, সেটার মজাই কিন্তু আলাদা। কিন্তু কিছু কিছু মানুষ আছে জানেন তো, হয় না যে ডিপ্রেশনে এতটাই মানে ওরা কাবু হয়ে যায় যে নিজের প্রাণটাই নিজে নিয়ে নেয়। কিন্তু এটাও কিন্তু একটা কাইন্ড অফ পানিশমেন্টেও ওরা ভোগে। সেটা হলো যে আমাদের পৃথিবীতে থাকার যতদিন একটা সময়সীমা আছে না, সেই সময়সীমা অবধি কিন্তু আপনার থাকতে হবে। তো কিছু কিছু জিনিস আমাদের ভগবানের উপর ছেড়ে দেওয়া উচিত, নিজের হাতে কিন্তু আহ করা উচিত না। যেমন জীবন, জন্ম, মৃত্যু, এইসব যেমন অনেকে অ্যাবর্শন করে নেয়, সেটাও কিন্তু কাইন্ড অফ পাপ কাজ, প্রচন্ড জঘন্য একটা পাপ কাজ। কথায় গল্প ভূতুর আড্ডা স্টেশনে এরকম অনেক সময় আমি এই কথাটা বলেছি, সো দ্যাট যারা আর কি ডিপ্রেশনে আছেন বা মনোকষ্টে আছেন, বিশ্বাস করুন খুব তাড়াতাড়ি দ্রুত আপনার সেই প্রবলেম সলভ হবে। খালি ওনার উপর বিশ্বাস রাখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বুঝতেই পাচ্ছেন যখন আমি এই কথা দিয়ে স্টার্ট করলাম, আজকে তো ভৌতিক ঘটনা, এবং ভৌতিক ঘটনা মানেই আত্মহনন, ভৌতিক ঘটনা মানেই মৃত্যু, ভৌতিক ঘটনা মানেই আশাগুলি পূর্ণ না হওয়ার কিছু অতৃপ্ত আত্মাদের কথা, তাই না? তো যারা ভাবছেন এরকম আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দেবেন। তো বসে আছি, আপনাদের যেমন ইচ্ছা লিখিত, অসমিয়া, হিন্দি, বাংলা, ইংলিশ, এই 4টা ল্যাঙ্গুয়েজ জানি, তো লিখিত হোক মৌখিক হোক আপনারা পাঠিয়ে দিন, আমি কনভার্ট করে নিয়ে আসবো। বাংলা হলে তো কোনো কথাই নেই। তো ঠিক আছে, চলো শুরু করছি এক অনামিকার ঘটনা। তোমরা জানো সকলেই, এতদিনে তো জেনেই গেছো অনামিকা মানে যারা নাম প্রকাশে অনিচ্ছুক, তাদেরকে আমি অনামিকা বলে সম্বোধন করি। এখন কেন নাম প্রকাশে অনিচ্ছুক, এখানে না মানে কিছু কিছু একটা ফ্যামিলির অভ্যন্তরীণ কিছু ম্যাটার আছে, যেটা হয়তো অনামিকা চায় না যে প্রকাশ্যে আসুক, কিন্তু অনামিকা এটাও চায় যে সাবধানতা অবলম্বন করে যাতে আমরা চলি, কিছু কিছু ভুল ডিসিশন মানে যাতে না নেই। মা বাবা তো, মা বাবার সঙ্গে ডিসকাস করি সবসময় সবকিছুতে, কারণ মা বাবা এমন একটা জায়গা জানো তো, যেখান থেকে মানে তুমি যতই সিক্রেট কথা কও, মানে কথা বলো আর কি ওদেরকে, ওটা কিন্তু আউট হয় না। তো চলো শুরু করছি অনামিকার ঘটনা। তো অনামিকা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করলো, অনামিকারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, অ্যান্ড ওরা কিন্তু তোমার নর্থ বেঙ্গলের বাসিন্দা। হ্যাঁ, বলেই দিলাম, নর্থ বেঙ্গল থেকে মোটামুটি অনেক ঘটনাই কিন্তু তোমরা পাঠাচ্ছ। তো ঠিক আছে, জয়েন্ট ফ্যামিলি অ্যান্ড মানে কি বলবো, অনামিকা গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর অনামিকা দেখতে খুবই সুন্দর। ঘটক ওর কোনো মানে বলছে যে আমার কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার ছিল না, বা হ্যাঁ প্রপোজ তো অনেক করেছে, বাট আমি ওখানে কোনোদিনও পাত্তা দিইনি, বিকজ আমরা একটু মানে কি বলবে আমার মানে ঘর ঘরের পরিবেশটা না একটু মানে ওই সেকেলে আর কি, ওরা এসব পছন্দ করে না। আর আমার বাবা হলো, বাবা খুব আহত হবেন যদি আমি নিজের পছন্দ করে বিয়ে করি, কারণ আমার বাবা, আমি যখন বড় হচ্ছি তো আমার বাবা সবসময় বলতো তোর জন্য একটা রাজপুত্র দেখে এনে দেবো, আমি এনে দেবো মা তোর জন্য, তুই রাজ সুখে থাকবি। তো তখন আমার মনে হতো যদি আমি নিজে পছন্দ করে নিই, বাবা হয়তো কোনো না কোনো দিকে আঘাত পাবেন, তাই আমি এসব দিকে যাইনি। ঠিক আছে, সবসময় পড়াশোনা নিয়েছিলাম। তো গ্রাজুয়েশনের পর অনামিকা বলছে যে আমার ইচ্ছে ছিল পড়ার, কিন্তু বাবা যখন বললো যে একটু আস্তে আস্তে প্রপোজাল আসছে, হ্যাঁ, সুন্দরী মেয়ে যখন, মানে ও বলেনি সুন্দরী মেয়ে, আমি বলছি সুন্দরী মেয়ে, মানে ঘরে যে বাড়িতে যদি সুন্দরী মেয়ে আছে, ঘটকদের আনাগোনা কিন্তু বেড়ে যায়, আমার সঙ্গে তোমরা এগ্রি করবে তাই তো? তো ঠিক আছে, এরকম ঘটক আসতো, পাত্রপক্ষকে নিয়ে মানে ছবি নিয়ে আসতো। তো অনামিকাদের মানে নর্থ বেঙ্গল থেকে ওই তোমার ধরো কোথায় বলো তো, কোচবিহারের ওইদিকে একটা মানে প্রপোজাল এনেছে ঘটক। তো ওদের বাড়ির থেকে ধরো ধরো 1.5-2 ঘন্টার রাস্তা। কোচবিহার কিন্তু আবার অনামিকার বাবার অনেক চেনা পরিচিত, অনামিকার বাবা কিন্তু বিজনেসম্যান, বাবা কাকা ওরা বিজনেসম্যান, সেম বিজনেসই আছে। তো যেই ফ্যামিলির থেকে প্রপোজাল এনেছে, তো ওরা হলো মানে ঘটক ফটো দেখিয়েছে ছেলের সুদর্শন দেখতে, ছেলের বাবার ফ্লাইং এর বিজনেস আছে, ওনারও বিজনেস, কিন্তু ছেলে বিজনেস করে না, ও সেলসে আছে, এন্ড মোটামুটি একটা ভালো ডেজিগনেশনে আছে, খুব সুন্দর দেখতে। তো দেখে না ফটোটা মানে অনামিকা বললো যে দিদি দেখে যে কেউ পছন্দ করবে, ওর ছদ্মনাম ইউজ করছি দেব। দেব দেখতে খুবই সুন্দর, সুদর্শন পুরুষ। তো ঠিক আছে, সবার যখন পছন্দ হয়েছে, পরিবারও এরকম, ওরাও মানে জয়েন্ট ফ্যামিলি না, একই বিল্ডিং এ থাকে, মানে ওর বাবারা নাকি 3 ভাই ছিল, ছেলের দেবের বাবার কথা বলছি, নিচে দেব থাকে,
মানে তারপরের তলা মেজো ভাইয়ের, তারপর একদম ওপরের তলা ছোট ভাই। মেজো ভাইয়ের কোনো ফ্যামিলিতে মেম্বার নেই, মানে মেম্বার নেই মানে মেজো ভাই এবং মেজো ভাইয়ের ওয়াইফ দুজনেই গত হয়েছে, ওদের ফ্লোরটা খালিই পড়ে থাকে, আর ওরা ভাড়াও দেয় না, যেহেতু ওদের মানে মেজো ভাইয়ের একটা স্মৃতি উদ্দেশ্যে রেখে দিয়েছে, ঘটক এরকম বলেছে। ঠিক আছে, খুবই ভালো কথা। তো ওরা আসলো, প্রথমে অনামিকাকে দেখতে আসলো। তো ছেলে এসছে, ছেলের মা বাবাও এসছে, কাকা কাকিও এসছে, হ্যাঁ। তো দেখে তো খুব পছন্দ হয়েছে, অনামিকাকেও দেখে পছন্দ, মানে বলে না মেড ফর ইচ আদার, সুদর্শন, দুজনেই দেখতে মানে সুন্দর, পরিপূরক, এডুকেশনের কোয়ালিফিকেশনের দিক দিয়েও ঠিকই আছে, সমসমান আর কি। তো যেহেতু বয়োজ্যেষ্ঠরা গেছেন, তো অনামিকার যে মানে অনামিকার কাকি এবং ছেলের যে কাকি, ছোট কাকি, যে একদম তিনতলায় থাকে, ও বলছে যে না, ছেলে মেয়েদেরকে একটু একা ছেড়ে দিই, আমরা আজকাল তো আর ওরকম না, আগে তো মা বাবার সঙ্গে ছেলে আসতো না, এখন তো সবাই ফ্রেন্ডলি হয়ে গেছে, তাই এসে গেছে একবারে, আমরা সবকিছু চুকিয়ে টুকিয়ে তাড়াতাড়ি যাতে আমাদের হবু বৌমাকে নিয়ে যেতে পারি। ওরা মানে অনামিকার ফটো দেখে এতটাই মোহিত হয়ে গেছে যে পারলে কতক্ষণে অনামিকাকে নিজের বাড়ি গৃহবধূ করবে। ঠিক আছে, তো দেবের সঙ্গে কথা বলে অনামিকা বললো খুবই নম্র ভদ্র, খুবই মানে রুচি সম্পন্নই মনে হয়েছে আমার। আর যদিও অনামিকা বলেছে যে যদিও এক দেখাতে মানে সব তো বোঝা যায় না, এক দেখাতে কেন, 5-6 বছর মানে পুরো জীবনটা দিয়েও হয়তো একজনকে বোঝা যায় না, কিন্তু প্রথম ফার্স্ট বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো ফার্স্ট ইমপ্রেশনে ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে, খুবই ভদ্র সভ্য, সমীহ, মানে সম্মান করে মেয়েদের, ঠিক আছে, আমারও ভালো লেগেছে। তো আমি ওরা যাওয়ার পর বাবা যখন জিজ্ঞেস করেছে, আমরা তখন বাবাকে বললাম যে তোমরা যেটা ভালো বুঝো করো, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। বাবা তো মত নিয়ে নিয়েছে, কিন্তু ছেলের ব্যাপারে তো খোঁজ খবর নিতে হবে, ছট করে না মেয়েকে দিয়ে দেওয়া যায় যে কোনো মানে মানুষের হাতে। তো এদিকে ওরা বাড়িতে যাওয়ার পরে অনামিকার বাবাকে ফোন করেন যে আপনারাও আসুন দাদা, আমাদের তো খুবই পছন্দ, আপনারা দেখে তাড়াতাড়ি কথাটা পাকা করি, তাহলে তাড়াতাড়ি আসুন। তো তখন অনামিকার বাবা বলছে যে হ্যাঁ, এটা তো একটা শুভ কাজ, আমি একটু দিন ঠিন দেখে আসবো, হ্যাঁ, আমি তো এইসব বিশ্বাস করি, বলে জিনিসটা ওখানে স্টপ করিয়েছেন। ওই দিন রাত্রে একটা, যেহেতু বললাম জয়েন্ট ফ্যামিলি, ভাই এবং ওভার দ্য ফোন ওনার দিদিকে, হ্যাঁ, অনামিকার বড় পিসিকে মানে ফোনে নিয়েছে, নিয়ে সব কথাবার্তা হলো। তো পিসিও বললো যে দেখ, সারা জীবনের কথা, অ্যারেঞ্জ ম্যারেজ তো একটু খোঁজ খবর নিয়ে দেখ, ওরা তো বলবেই আমাদের মেয়ে এত গুণী সম্পন্ন, ওরা তো বলবেই ঘরের বউ করতে, হ্যাঁ, এমন মেয়ে কে না চায়, সব গৃহকাজেও নিপুণা, কিন্তু তবুও খোঁজ খবর নেই, বিয়ে বলে কথা, সারা জীবনের কথা, ঠিকই তো। তো বলছে ঠিক আছে, কিন্তু ওরা তো প্রেশারাইজ করছে যাওয়ার জন্য। তখন পিসি বললো যে ঠিক আছে, গিয়ে দেখে আয়, কথা কিন্তু দিবি না তুই। তো বলছে দিদি তুই আয়, তুই আসলে আমরা একসঙ্গে যাই ভাই বোনেরা। তো ঠিক আছে, তো পিসিও তাড়াতাড়ি আসলেন, আসার পর একদিন দিন দেখে দেবদের বাড়িতে যাওয়া হলো। তো যেমন বললাম, নিচের ফ্লোরে দেব, মিডিলটা খালি ওর মেঝো কাকার ছিল, আর উপরেরটা ছোট কাকি, সবাই ভালো, ছোট ওদের সঙ্গে তো আলাপ চারিতা হয়েই গেছিল যখন অনামিকাদের বাড়িতে এসছে। তো অনামিকার না দিদিমাও গেছিল ওদের সাথে, দিম্মা মানে নাতনির প্রথম নাতনি, বড় নাতনির ইয়ে। তো দিম্মাও গেছিল, অনামিকার কিন্তু ঠাকুমা নেই, হ্যাঁ, তাই বড় পিসিকে ওরা সব কথাতে কিন্তু মানে ডিসকাস করে বড় পিসির সাথে। দিদিমা না মানে ওই ফ্লোর দেখেছে, হয় না সব ফ্লোর দেখায়, মিডিলের ফ্লোরে না তখন কটা হবে, বেশিও হয়নি গো, তোমার কত 4:30 হবে হয়তো বিকেল, হ্যাঁ। তো ওরা গাড়ি নিয়ে গেছে, 7টার সময় বেরিয়ে গেলে ওরা আরামসে তোমার 2 ঘন্টার মধ্যে, 9টা 9:30টার মধ্যে ঘরে ঢুকিয়ে যাবে। তখন দেখে কি ঠাকুর ঘর তালা, জীবনেও মানে দিদিমা বলে আরে ঠাকুর ঘরের তালা, বলছে হ্যাঁ ওই আপনারা আসবেন তো, তাই তাড়াতাড়ি আজকে ঠাকুর পুজো টুজো দিয়ে তালা মেরে রেখেছি। তো বলছে যে আমরা এসছি মানে গৃহ স্বামীকে, মানে গৃহ দেবতাকে তো দর্শন না করা এটা খুবই অশুভ, তুমি তালাটা খুলে দাও মা, আমরা একটু প্রণাম করবো ঠাকুর ঘরে, যেহেতু ওরা খুবই স্পিরিচুয়াল, যেমন অনামিকার দিম্মারা স্পিরিচুয়াল, ওর বাবারাও কিন্তু স্পিরিচুয়াল, দ্যাটস ওয়াই বললাম না, ডেট টেট দেখে ওরা সবকিছু করে, এতটাই ঠাকুর ভগবান মানে। তো তখন ছোট কাকু বলছে আমতা আমতা করে, অ্যাকচুয়ালি কি তাড়াহুড়াতে চাবিটা কোথায় রেখেছি, ভুলে গেছি মাসিমা, আবার তো আসবেন, এই তো সম্পর্ক একটা হচ্ছে, আবার যখন আসবে তখন ঠাকুর ঘরটা খুলে দেবো। ও দিম্মার না খটকা লাগলো, কি রে বাবা, সন্ধ্যাও কি দেবে না, তার সন্ধ্যার আগে কেউ ঠাকুর ঘরে এরকম করে তালা দিয়ে দেয়? তো আবার বলছে যে না আজকে তাড়াতাড়ি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে, আরে সন্ধ্যার আগে সন্ধ্যাবাতি কে দেয় রে ভাই? তো অনেক রকমের কোশ্চেন উঠছিল ওদের মনে, কিন্তু হয় না যে প্রথম মানে জাস্ট 2বার হয়েছে আলাপ, দিম্মার সঙ্গে তো প্রথমবারই হচ্ছে, তো এরকম করে তো মানে কোশ্চেন গুলি তো আর ওনাদের সামনে প্রস্তুত করা যায় না। ছোট উপরে গেছে, উপরে যাওয়ার পর ছোট ভাইয়ের ইয়ে ঠিয়ে দেখলো, নিচে নেমে আসলো, আসার পর দিম্মা কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠা, তো ওর জন্যই নিয়ে গেছে, খুঁটি খুঁটি অনেক কিছু দেখেছেন। ঘরে এসে ওটা রিভিল করলেন, সেটা হলো
সব তো পছন্দ হলো। তখন দেবের বাবা বললো যে সব যখন পছন্দ হয়ে গেছে একটা ভালো করে ডেট দেখে কথাটা পাকাপাকি, ওরা পাটিপত্র বলে, হ্যাঁ, যেমন আমাদের মানে এই এদিককার মানে সিলেট ডিস্ট্রিক্টের হয় তোমার বাক্কিদান, আর আমাদের ঢাকা ডিস্ট্রিক্ট বা অনামিকাতে যেটা বলে পাটিপত্র, মানে একটা শিলমোহর লাগানো যে ওই ডেটে এরকম বিয়ে হবে, ফিক্সড করা। তো বলছে ঠিক আছে, আমরা আগে বাড়ি গিয়ে ডিসকাস করে নিই, তারপর আর কি জানাচ্ছি। আর অনামিকা বলছে দেব কিন্তু মাঝে মধ্যে আমাকে ফোন করতো, তো ফোন করলে ওই হাই হ্যালো ওইটুকুনি, এর থেকে বেশি না, হ্যাঁ, যেমন নতুন নতুন বন্ধু হলে যেরকম হয়, হ্যাঁ, নর্মাল বন্ধু আর কি। তো ওরা তো এসছে, আসার পর দিদিমা একটা কথা বললো যে আমার না এই বাড়িটাতে ঢুকার পর না, স্পেশালি যখন আমি ওই যে ভাই মারা গেছে ওদের তালাতে গেছি, ওই তালাতে যাওয়ার পর কিন্তু আমার না একদম ভালো লাগে না, আমার না মানে খুব মানে উনি গিয়ে নাকি আপসেট হয়ে গেছেন, আমার মনে জানি না কেন হঠাৎ কষ্টের উদয় হলো। ওয়ারেস আমি তো আমার নাতনির একটা শুভ কাজে গেছিলাম, শুভ কাজের জন্য দেখতে গেছিলাম, যদিও ফিক্সড হয়নি, বাট বিয়ের কথাবার্তা তো। তো আমার তো আপসেট হওয়ার কোনো মানে আমার তো মনে কষ্ট হওয়ার কোনো, উনি ওনার ভাষায় বলছে কোনো তো আহ, আমি কারণ খুঁজে পেলাম না, কিন্তু ওইখানে গিয়ে আমার মনে খুব কষ্ট হলো। আর আমার খুব অবাক লাগলো, ঠাকুর ঘর তো দেখালো না। তখন অনামিকার মাকে একটা কথা বললেন, যেহেতু অনামিকার মাও গেছেন, বলছে তুই একটা নোটিস করেছিস? বলছে কি? বলছে ওরা বলছে যে ঠাকুর পূজা মেজজনের ওইখানে ঠাকুর ঘর আছে, ওখানে পুজো দেয়, কিন্তু প্রত্যেকটা ফ্লোরে ওর ছোট কাকার রুমেও দেখলাম একটা ছোট্ট ঠাকুরের আসন, যেখানে বোঝা যাচ্ছে জল ফুল দেওয়া হয়, কারণ ঠাকুরের গ্লাস ছিল। আর বড়জন মানে নিচে দেবদের বাড়িতেও কিন্তু দেখলাম ছোট একটা সিংহাসন, মানে ওরা আলাদা আলাদা পূজা করে, তো ঠাকুর ঘর এরকম, ওই ঠাকুর ঘরটা তো বেশ বড়ই দেখলাম। ঠিক আছে। তো বলছে যে জানি না কিরকম যেন খটকা লাগে। তখন ও দিদিমা বললো কি যে ওনার মেয়ের জামাইকে মানে অনামিকার বাবাকে বলছে যে জামাই তো বাবা তুমি একটু দেখা শুই না কিন্তু মেয়ের কথাটা আগে বাড়ায়ও, হ্যাঁ, কারণ মেয়ের জীবনের কথা আমগো বহুত আদরের অনামিকা, হ্যাঁ, খোঁজ খবর নিও। তো তখন অনামিকার বাবাও বলছেন যে হ্যাঁ মা, আমি খোঁজ খবর মানুষ লাগিয়ে দিয়েছি, ওরা মানে খবর দিলেই মানে তখন আর কি জানা যাবে, এমনি তো দেবো না আমার মেয়েকে, তো আমার খুবই আমার রাজকন্যা, কি এমনি সেমনি দেওয়া যায় নাকি। কিন্তু ওই যে ওরা যে প্রপোজালটা দেখে ওদের দেবদের বাড়ির থেকে যখন ওরা এসছে না, ওই দিন থেকে অনামিকার একটু প্রবলেম শুরু হলো, হ্যাঁ। ওর কিন্তু অ্যাজমার প্রবলেম কোনোদিনও ছিল না, তুমি বলতেই পারো যে হতেই পারে অ্যাজমার প্রবলেম, কিন্তু এরকম ছিল না। ওই মানে কোইন্সিডেন্সটা কি বলতো, ওই বাড়ি থেকে আসার পরেই ওর অ্যাজমার প্রবলেম মানে শ্বাসকষ্ট শুরু হয়, ডক্টর দেখিয়েছে। তো ওদের যে ডক্টর মানে ফ্যামিলি ডক্টর ছিল, ওনাকে কল করা হলো, উনি এসেছেন, এসে বলছে যে না অ্যাজমাই মনে হচ্ছে, তো ওকে ওই ইনহেলার বাগেরা দিল, ঠিক আছে। তো ওর না আস্তে আস্তে হেলথটা ডিটোরিয়েট করা শুরু করেছে। ও না মানে কি বলবো বলো তো, প্রচন্ড ড্রাউজিনেস ফিল করতো, খালি মনে কি খালি ঘুমিয়ে থাকে, খালি ঘুমিয়ে থাকে। তো ওরা যেদিন এসছে ওই দিন রাতের থেকে এই প্রবলেমটা তো শুরু হয়েছে। তারপরের দিন বিকেল বেলা দেব ফোন করেছে ওকে। দেব ফোন করার সঙ্গে মানে রিং হয়েছে, উঠাবে, ইন দ্যাট টাইম মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে। তো ভেবেছে হয়তো চার্জ নেই, ওটার জন্য মোবাইল সুইচ অফ হয়ে গেছে। মোবাইল চার্জে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা অন হওয়ার সঙ্গে সঙ্গে কত পার্সেন্ট দেখা যান, তো 51% দেখাচ্ছে। তখন অনামিকা ভাবছে মাত্র 6 মাস হয়েছে আমি মোবাইলটা কিনেছি, মোবাইল কেন সুইচ অফ হয়ে গেল। তো সেই দিন দেব যতবারই ফোন করেছে ফোন তো লাগেইনি, কথা বলতে পারেইনি, ও কেটে গেছে, সুইচ অফ হয়ে গেছে। ওয়ারিস বাকি যে পিসির ছেলে মেয়েরা বলো বা আরো যে কাজিন মামাতো ভাই বোনরা যখন ফোন করেছে বা রিলেটিভ বা বন্ধুরা ফোন করেছে তখন কিন্তু কথা হয়, দেবের সঙ্গেও কথা বলতে পারছে না, ঠিক আছে। তো ওর দিম্মাকে ওর মানে বাবা রেখে দিয়েছে, মা আপনি কয়েকদিন থাকেন, যেহেতু আমি বললাম ওর মা ওনার মা নেই, তো একটা যখন কথাবার্তা হচ্ছে বয়োজ্যেষ্ঠরা থাকলে অনেক রকমের আইডিয়া পাওয়া যায়, আর ওনার দিদিকেও যেতে দেননি, বলছে তোরা থাক, আমার মাথার উপর তো তোরাই আছিস, আমি তোরা থাকলে আমি হয়তো ভালো ডিসিশন বা ঠিক ডিসিশন নিতে পারবো, ঠিক আছে। তো ওই দিন তো গেল, ওরকম ফোন নিতে পারলো না। ওই দিন রাত্রেবেলা জানো তো হঠাৎ ওদের বাড়িতে বিড়াল প্রচন্ড বাজেভাবে কান্না শুরু করলো, হ্যাঁ। এই ওদের বাড়িতে বিড়াল দেখো আসে, এসে এঁটো কাটা খেয়ে চলে যায়, কিন্তু এরকম কাঁদে না। কিন্তু মানে বিড়ালের কান্নাটা ঠিক মনে, কখনো মনে হয় বিড়ালের কান্না, কখনো মনে হয় কোনো মানুষ ইনিয়ে বিনিয়ে কাঁদছে, হ্যাঁ। তো ওই দিন রাত্র 2টোর সময়, যেহেতু বললাম ওদের পৈতৃক বাড়ি তোমার কলঘরটা বাইরে বাইরে মানে কি বারান্দা লাগোয়া আর কি, তোমার ঘর থেকে বেরিয়ে যেতে হবে। আর অনামিকার পিসি এবং অনামিকার দিম্মা কিন্তু এক রুমেই ঘুমিয়েছিলেন ওনারা, হ্যাঁ। তো ওদের দুজনের সঙ্গে খুব ভালো বন্ডিং আর কি, যেহেতু মানে কি বলবো বেআইন তো নেই, অনামিকার ঠাকুমা তো নেই, তো ওনার বড় মেয়ের সঙ্গে অনামিকার দিদিমা ফুর্তি ফার্তাও করে, মানে বেশ ভালো আর কি। তো উনি টয়লেটে যাবেন, তো পিসিও যাবেন, গিয়ে না হঠাৎ মধ্যরাত্রে গগন ভেদে চিৎকার, মা গো বাবা গো, মা গো বাবা গো, এইসব কি, এটা কি দেখলাম, এটা কি দেখলাম।
ওনার এই গগনবদী চিৎকার ভেদি মানে দুজনেই চিৎকার করছে, পিসিও চিৎকার করছে, দিম্মাও চিৎকার করছে, দৌড়ে গেছে। দৌড়ে যাওয়ার পর দেখছি কি ওরা থরথর করে কাঁপছে। হুম। আর তোমার পিসি থরথর করে কাঁপছে, আর ওই বারান্দার ওখানে না দিম্মা এরকম করে মাথায় হাত দিয়ে এরকম করে, ও মা গো কি দেখলাম গো, ও মা গো কি দেখলাম গো, বাবা গো কি দেখলাম গো, এরকম করে বলছে। হ্যাঁ। তো ওনাদেরকে তাড়াতাড়ি ঘরে আনার পর বলছে কি হয়েছে, তো বলছে যে আমরা তো কোনোদিনও তো এই বাড়িতে, আমার আমি ছোট মানে পিসি বলছে আমি আমার জন্ম এই বাড়িতে, আমি বড় হলাম, কোনোদিনও আমাদের বাড়িতে এসব কিছু দেখিনি। আজকে দেখছি মাসি মাইমাকে নিয়ে আমরা কল ঘরে গেলাম ওয়াশরুম করে, তো মাইমা গেছে। হ্যাঁ। আমি দেখছি কি একটা ছায়া, জানিস তো আমি মানে পিসির মতে পিসির ছায়াটা সামনের দেওয়ালে পড়বে, লাইট যেরকম আছে মানে বিপরীতে লাইট উঠলে সামনের দেওয়ালে বসবে। উনি দেখছেন মানে প্রথমে আর চোখে দেখেছেন, মানে এই এই সাইডের চোখে দেখেছেন যে ওইখানে যে একটা মানে তোমার একটা দেওয়াল টাইপের আছে। দেওয়ালগুলি কিরকম বলতো, বারান্দার দেওয়াল, ওই যে দেওয়াল থাকে তারপর একটা তোমার জানলার মতো থাকলেও জানলা নয়, ওই ফুকা ফুকা টাইপের যে থাকে না, ফোকা ফোকা ওই রকম। হ্যাঁ। তো ওইটার দেওয়ালের পাশে একটা নারী মূর্তি দেখলেন, ছায়া দেখেছেন, যার লম্বা চুল। পিসির কিন্তু অত লম্বা চুলও না, পিসি সবসময় খোপা বেঁধে রাখে। লম্বা চুল ছাড়া। তো এরকম করে ছায়াটা যেমন চুলটা উঠছে, ওটা ছায়াতে প্রতিফলিত হচ্ছে। ও দিম্মাও বেরিয়ে এসে মানে দেখছে পিসির চোখটা ওইদিকে, দিম্মা ওইটা দেখেই ওরা দুজন একসঙ্গে তারস্বরে চিৎকার। তখন দিম্মা বলছে এটা তো একদম ভালো লক্ষণ না, ভয়ে কাঁপতে কাঁপতে। তো অনামিকার বাবা মানে এখন যদি একজন হতো বলতেন যে ভুল দেখেছেন, এখানে শাশুড়ি মাও দেখেছেন, দিদিও দেখেছেন। আর দিদি বরাবরই সাহসী, আর ছোট বললোই জন্ম এখানে, তো দিদি কোনোদিনও তো ভয় পায়নি। তো বলছে কি হলো ব্যাপারটা, পরের দিন সকালে উঠে আরেকটা কাণ্ড হলো কি, ওদের না মানে যেহেতু বললামই অনেক আগের বাড়ি, ওইরকম মানে উঠোন টুঠোন আছে, অ্যান্ড তুলসী বেদি আছে, তুলসী বেদির তুলসী মানে গাছটা বেশ বড় গো, বেশ ভালো। ওটা না এক রাত্রে পুরো শুকিয়ে গেছে। উঠানে যে তুলসীর চারা হয় না, বা তুলসী গাছ তো এমনি এমনিও হয়ে থাকে, মানে পার্টিকুলারলি তুলসী গাছগুলি যেমন না মরে গেছে আর কি, পুরো কি বলবো গ্রিন থেকে ব্ল্যাকিশ টাইপের কালার হয়ে গেছে ওই রকম আর কি। হ্যাঁ। তো বলছে এটা কি অলক্ষণের ব্যাপার। তো তখন দিম্মা বলছেন যে ইয়েকে বাড়িতে গুনিনকে কবিরাজকে ডাকো, এই বাড়িতে নিশ্চয়ই কোনো প্রেত চালনা করেছে। ওনার মতে দিম্মার মতে বলছে যে ওই যে আমার নাতনির বিয়ে ঠিক হয়েছে, মানে বিয়ের কথাবার্তা চলছে, শত্রুকে কমিয়ে আছে জামাই, নিশ্চয়ই কেউ টুকটাক করেছে, নিশ্চয়ই কেউ কিছু মানে টুকটাক করে তোমাদের উপর কিছু করেছে, নাহলে আমি এতদিন আমার মেয়ের বাড়িতে আসি কোনোদিনও ভয় পাই না, এরকম অলক্ষণে তো কোনোদিনও দেখিনি যে এরকম তুলসী গাছ একের পর এক তুলসী গাছ শুকিয়ে গেছে, তুমি শিগগিরই ডাক দাও। তো এখন বলছে যে কাকে ডাক দেবো, তো পিসি বলছে যে ওই আমার মারা মনে নেই, মারা যে ওনার কাছে যেত, বলছে ওনারা মানে পার্টিকুলার এক কবিরাজের কথা বলছে, বলছে উনি তো মরে কবে ভূত হয়ে গেছে। তো বলছে দেখ না ওদের বাড়িতে দেখ, ওনার জিনিসটা যদি ওনার বংশ পরম্পরা ক্রমে কেউ যদি নিয়ে থাকে। তো ভাই বোন মানে অনামিকার পিসি এবং অনামিকার বাবা গেলেন ওই কবিরাজের বাড়ি, আর ওই কবিরাজের ছোট ভাই এইসব করতেন, তো উনি আসছেন, আসার পর ঘরে উনি দেখলেন সবকিছু দেখলেন। তো তখন দিম্মা বলছে কেউ নিশ্চয়ই টুকটাক করছে না, কেউ কালো জাদু করছে না। তো বলছে না মাসিমা, কালো জাদু না। হ্যাঁ। তো বলছে কি তো কি এই জিনিসটা আমরা যে দেখলাম, আর দেখেন তুলসী গাছ শুকিয়ে গেছে, আমি তো শুনেছি তুলসী গাছ শুকানো মানে মানুষের দৃষ্টি পড়ে বাড়িতে। বলছে না, এখানে না একটা অশরীরী অতৃপ্ত আত্মার উপস্থিতি আমি টের পাচ্ছি। তখন দিম্মা বলছে ও মানে প্রেত চালনা করেছে। তো বলছে না না, প্রেত চালনা করেনি, কারোর সাথেই জিনিসটা চলে এসছে, এবং এই আত্মাটা প্রচন্ড দুঃখী কষ্টের আত্মা। হ্যাঁ। ওর খুব কষ্টতে মৃত্যু হয়েছে, এবং ওই কিছু একটা কারণের জন্য তো মাসিমা আপনাদের বাড়িতে এসছে, কারণটা কি আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমি একটা জিনিস করতে পারি, আপনারা যেহেতু এই বাড়িতে ওকে দেখেছেন, প্রত্যেককে আমি একটা মাদুলি দিতে পারি, আর আমি ঘরটা বাঁধিয়ে যাচ্ছি। ওই বলে উনি পুরো ঘর বাঁধানোর সামগ্রী নিয়েই এসেছিলেন, যেহেতু যখন বলে মানে অন্তরার পিসি এবং অন্তরা বলছি সরি অনামিকার পিসি এবং ওর বাবা যখন গেছিলেন বলেছিলেন, তো অলরেডি সবকিছু নিয়ে এসেছেন। তো অনামিক একটা কথাই বলেছে, উনি না সত্যিকারের কবিরাজ বোধ হয় এরকমই হয়, ওই মাদুলি তামার মাদুলির যা দাম 11 টাকা 11 টাকা প্রত্যেকটা মাদুলির দাম নিয়েছেন। আর ঘর বাঁধানোর জন্য ওই কিল ঠিল যা লাগে ওটা 51 টাকা বাবার থেকে নিয়েছে, আর একটা পয়সা নেয়নি, বাবা জোর করে 1001 টাকা দিয়ে উনি নেবেন না, বলছে না এসব না, আমাদের আমাদের তো বিজনেস আছে, আমরা তো অ্যাকচুয়ালি ওই বিজনেসই আমাদের আয় হয়, এটা আর কি যেহেতু আমাদের বংশ পরাক্রমে এটা চলে আসছে, অনেকে এখনো মানে আমাদের কাছেই ছুটে আসে, তো তাই আর কি এটা আমার শেখা, লাগবে না। তো জোর করে নাকি অনামিকার বাবা তোমার 1001 টাকা দেয়।
তো এই তো গেল, তারপর অবশ্য কোনো রকমের প্রবলেম হয়নি। কিন্তু পরের দিন ওই যে আমি বললাম অনামিকার বাবা অনেকগুলি সোর্স লাগিয়েছিলেন কোচবিহারে, যারা মানে ওই আশেপাশে, কোচবিহার পার্টিকুলারলি নয়, কোচবিহারের আশেপাশের মানে জায়গাটা, হ্যাঁ। তো তখন ওনারা বলছেন যে যার কি মানে মারফত আর কি, যে ইনফর্মার সে বলেছে যে না তুই এই বাড়িতে মেয়ের বিয়ে দিস না। তো বলছি কেন এই কথা বলছিস? তো বলছে দেখ এমনি ফ্যামিলিটা খারাপ না রে, ফ্যামিলি ঠিকই আছে, কিন্তু এদের বাড়িতে না একটা অভিশাপের মতো আছে, অভিশাপই বলবো। বলছে কেন, কি হয়েছে? তো বলছে যে দেখতে যে এসেছিল ওর মেজু ভাইয়ের কথা কিছু বলেছে? তো বলছে হ্যাঁ বলেছে যে হাজবেন্ড ওয়াইফ 1 মাসের অন্তরে অন্তরে মারা গেছে, সন্তানাদিও ছিল না। বলছে এটার মধ্যে একটা রহস্য আছে। বলছে কি রহস্য? তো বলছে যে দেখ মানে ওর তো বিয়ে হয়েছে, বড় ভাইয়ের বিয়ে হয়েছে, তারপর মেজো ভাইয়েরও 6 মাস অন্তর, যেহেতু পিঠাপিঠি ছিল 6 মাস অন্তর মেজো ভাইও বিয়ে করে দিয়েছে। তো ওদের প্রথম 2 বছর দু বউয়েরই বাচ্চা হয়নি। তো প্রথমেই মানে দেবের মা কনসিভ করে দেবকে, কিন্তু তখনও মানে মেজো বউ নাকি বাচ্চা প্রসব করতে পারেনি, মানে ও কনসিভ করেনি। তো অনেক দিন হয়ে গেছে, মানে অলমোস্ট 2 বছর পর বড় বৌমা কনসিভ করেছে, বাচ্চাও হয়ে গেছে। অন্নপ্রাশন যখন হয় তখন নাকি ততদিনে ছোট বউয়ের কিন্তু না, ছোট বউয়ের বিয়ে হয়নি, ছোট ভাই মানে একসঙ্গেই ছিল, জয়েন্ট ফ্যামিলি ছিল, কিন্তু ফ্লোর অলরেডি হয়ে গেছিল, এক একজনের এক একটা ফ্লোর ছিল, হ্যাঁ। আর মেজো বউয়ের যেহেতু বাচ্চা কাচ্চা নেই, আর উনি খুব ঠাকুর ভক্ত ছিলেন, তো ওই ফ্লোরে বলছে মন্দিরটা আমার ফ্লোরেই হোক, লাগে আমার একটা রুম কমই হোক কোনো ব্যাপার না, তবু আমার ফ্লোরেই ঠাকুর ঘর হোক, ওর জন্য কিন্তু তোমার মেজো ভাইয়ের ফ্লোরেই ঠাকুর ঘরটা বানানো হয়েছিল। তো কি হলো তখন কি হয়েছে, ঠিক আছে ফাইন, অন্নপ্রাশন, তো অন্নপ্রাশনে তো অনেক রকমের রিচুয়ালস থাকে। তো মানে নিজের সন্তান না হলে কি হয়েছে, বড় জায়ের সন্তান হয়েছে, উনি কিন্তু খুব ভালোবাসতেন দেবকে, মেজো কাকি। তো রিচুয়ালসে না উনি মানে পার্টিসিপেট করতে চাইছিলেন, কিন্তু যেহেতু ওনার সন্তান হয়নি, বাড়ির বয়োজ্যেষ্ঠরা বা মানে দেবের মাও ভাবছিল বাবা, ও যেহেতু ওটাকে কি বলে গো, বন্ধা নারী না আটকুড়া, ওরকমটা, আটকুড়া তো রাজা হয়, মানে যে যার আর কি বাচ্চা হয় না ওইরকম আর কি, হ্যাঁ। তো বলছে যে ও যদি কিছু করে, আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয়, তো দেবের মাও কিন্তু ওকে ইগনোর করছিলেন। সবাই যখন ইগনোর করা শুরু করে, এটা না উনি সহ্য করতে পারেননি, ঘরে বাড়িতে গিয়ে প্রচন্ড কান্নাকাটি করেছে, হ্যাঁ। তো ওই দিন তো দেবীর অন্নপ্রাশন ভালো করে হয়ে গেছে, পরের দিন ওই ঠাকুর ঘরে কান্না করতে করতে উনি নাকি মানে ঠাকুর ঘরে নিজের হাতের শিরা কেটে ফেলেন আর কি, হ্যাঁ। তো ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওখানে ডিক্লিয়ার করেন যে না অলরেডি আর কি ডেড। তো যেহেতু পুলিশ কেস তো একটা হওয়ার কথাই ছিল, তো পুলিশ এসে ঠেসে দেখছে যে না উনি নিজেই করেছেন আর কি, আর ঠাকুর ঘরে করেছেন। ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে, মানে হয় না যে তুমি যখন দিচ্ছই না আমি জীবন রাখবো না, একটু অভিমান হয়ে মানে যা করার আর কি করেছেন উনি। তো পোস্টমর্টমে যেটা এসছে মানে ওই ওখানেই আর কি উনি মারা গেছেন, হসপিটালে নেওয়ার আগে অনেক আগেই মারা গেছেন। কিন্তু পোস্টমর্টম করে একটা জিনিস জানা গেল যে উনি প্রায় 1 মাসের উপরে উনি কিন্তু অন্তঃসত্ত্বা ছিলেন, এটা কিন্তু উনি জানতেনই না। কেন জানতেন না? কারণ ওই যে ওনার না একটা প্রবলেম ছিল যে 2 মাস পিরিয়ডস অফ হয়ে যেত, ভাবতো প্রেগনেন্ট হবে, প্রেগনেন্ট প্রেগনেন্ট, আবার পিরিয়ডস চলে আসতো। তো উনি এইবারও এইটাই ভেবেছিলেন, পিরিয়ড মিস হয়ে গেছে তো ভেবেছে আবার ওই রকমই, কিন্তু না, উনি অলরেডি মানে 1 মাসের উপরে উনি অন্তঃসত্ত্বা ছিলেন। তো এটা জানার পর ওর কাকুও নাকি বেশি দিন ইয়ে করতে পারেনি, কাকু ঠাকুর ঘরে না, নিজের রুমেই নিজের আত্মহনন করে, মানে তোমার ধরো কাকির শ্রাদ্ধ হওয়ার পরেই মানে কাকু এই একটা স্টেপ নিয়ে নেয়। তারপর থেকে নাকি ওই ঠাকুর ঘরে কেউ পুজো দিতে পারে না, কেউ পুজো দিতে পারে না। কি বলবো, প্রচন্ড ভয়ঙ্কর কাণ্ড শুরু হয়। তারপর কিন্তু ওই ঠাকুর ঘরটা নাকি ওরা কেউ খোলেই না, ওই দিম্মা যে দেখেছিল এক একজনের ফ্লোরে এক একটা ঠাকুর ঘর, ওরা ওখানেই পুজো দেয়। প্লাস বাচ্চার কান্না শুনে মেজো বউকে অনেক দিন অনেক দেখেছে, মেজো বউ এরকম ভাবে মানে প্রায় সময় নাকি ওর ছায়া দেখা দিত, কাকুকে কিন্তু কেউ কোনোদিনও দেখেনি। তো এই ঘটনা ঘটার পর তো দেখো জেনারেলি সবাই কোনো তান্ত্রিকের শরণাপন্ন হয় বা ওঝা বদ্যির শরণাপন্ন হয়, অনেককে অনেক জায়গার থেকে লোক আনিয়ে দেখিয়েছে, যাগযজ্ঞ করেছে, সেই আত্মার থেকে কিন্তু ওরা মুক্তি পায়নি। তো তখন ওই বলে না দুয়ে দুয়ে চার, যদিও অনামিকা বলছে যে আমি দিদি কনফার্ম নই, কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয়েছে যেহেতু মানে দেবের মানে মা দেবের ওই সময় ওনাকে ইগনোর করেছিলেন, তো দেবের নাকি যখনই প্রপোজাল আসে প্রপোজালটা কিন্তু উনি ইয়ে করতে দেন না, মানে ওটাকে মানে অনামিকা এই নিয়ে বলতে 3 নম্বর না 4 নম্বর মেয়ে ছিল। তো
কথাটা মানে আগ বাড়াতে দেন না। কিন্তু এই ক্ষেত্রে দেখেছি প্রচন্ড বেড়ে গেছে বলে হয়তো ওরা যে গেছিল ওদের সঙ্গে উনি চলে এসেছেন, যদিও তারপরে কোনো প্রবলেম হয়নি। কিন্তু হ্যাঁ, এই বাড়িতে কিন্তু অনামিকার আর কোনো আলাপ হয়নি, ওদেরকে না করা মানে মানা করে দিয়েছেন অন্য রকমের অনেক অনেক কিছু দেখিয়ে। তারপর অবশ্য দেবের নাম্বারও ব্লক করে দেয়, দেবও আর ফোন করে না। তো প্রচন্ড অদ্ভুত একটা ঘটনা ভাই, তুমি অনামিকা আমাদেরকে পাঠালে, এন্ড ডেফিনেটলি বুঝতেই পারছো, তোমাদেরকে যেমন বললাম কেন নাম প্রকাশে অনিচ্ছুক, যেহেতু অনেক রকমের অভ্যন্তরীণ ব্যাপার এখানে জড়িয়ে আছে, যেটা আগেও বলেছিলাম। তো সেই ক্ষেত্রে তোমরা যারা এরকম ঘটনা শেয়ার করতে চাও, সো দ্যাট মানুষকে তোমরা সজাগ করতে পারো, পাঠাতে পারো। অনামিকা নামই না হয় শেয়ার করবো, ছেলেদের ক্ষেত্রে অন্য নাম ইউজ করি, যেটা আমার মনে থাকে উত্তম বাবু অনেক সময় বলি। যাই হোক, কেমন লাগলো ঘটনাটা? সত্যি অনেক রকমের মেসেজ সম্পূর্ণ ছিল। ফর এক্সাম্পল, এটা তো আমি বলবো প্রচন্ড একটা অন্ধবিশ্বাস, কুসংস্কার, যে বাচ্চা হয়নি বলে আহ, কোনো রিচুয়ালসে পার্টিসিপেট করতে দেয় না। আমার মনে হয় জানো তো, ওইসব যারা আমার কি মাতৃত্বর স্বাদ থেকে বঞ্চিত, ওরা আরো বেশি করে আশীর্বাদ দেয় ওই বাচ্চাটাকে। কারণ মানে কি নিজের মাতৃত্বটা না পুরো ঢেলে দেয়, সেই আদরটা, সেই আশীর্বাদটা ঢেলে দেয় ওই বাচ্চার উপর। তো এটা তো একটা প্রোটেকশনের কাজ করবে। এই মিথগুলি না আমাদের, জানো তো, আমাদেরই হাতেই আছে এইসব। এগুলিকে কিন্তু আমাদেরই মুক্ত করতে হবে। তো আমার মনে হয় আমরা এত আধুনিক মনোবৃত্তি পোষণ করি না, তো এইসব জিনিস কিন্তু আস্তে আস্তে আমাদের সোসাইটির থেকে মুছতে হবে, যদি সত্যি আমরা আধুনিক মনোবৃত্তি পোষণ করে থাকি। আদারওয়াইজ তাহলে তো, না হলে বলবো ওটা দিখাবা, আমরা কেউ আধুনিক নয়। তোমাদের মতে কি? কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। কেমন লাগলো অনামিকার ঘটনাটা জানাতে ভুলো না। অ্যান্ড তাড়াতাড়ি পাঠাও, জীবনের 1001 গল্প দেখতে ভুলো না, সেখানের জন্য ঘটনা পাঠাতে পারো। খালি একটাই রিকোয়েস্ট থাকে, বলে দেবে দিদি এটা জীবনের 1001 গল্পের জন্য। তো আহ, সপ্তাহে যেমন এপিসোড আসতে থাকবে, মঙ্গল, শুক্রবার এবং শনিবারে তো আমি লাইভে আসি। যদি লাইভে না আসি তাহলে এপিসোড চলে আসবে, তোমরা তো জেনেই যাবে। তো চলো আজকে এপিসোডটা বন্ধুগণ আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই, সি ইউ সুন, নমস্কার।